আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে আমরা চ্যাপ্টার 13 পর্যন্ত শেষ করছিলাম। তো আমরা আবারও চলে আসলাম আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে চ্যাপ্টার 14 বা 14, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যক্রমের মূলনীতি। তো এই চ্যাপ্টারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে পড়াশোনা করব। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলতে আমরা সাধারণত যে একদম ফার্স্ট ইমপ্রেশনে যে মোটরটা আসে সেটা হচ্ছে আমাদের পাকার মধ্যে যে মোটরটা আছে সেই মোটরটা, বুঝতে পারছি? তো আমরা সেই মোটরটার একটু কার্যপ্রণালীটা দেখব, বা কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করায় আমরা এই জিনিসটা একটু শিখবো আর কি এই চ্যাপ্টার। তো চলো শুরু করি। তোমাদের এখানে একটা ডায়াগ্রাম দিছি বা সার্কিট ডায়াগ্রাম, সেটা হচ্ছে কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের একটা ডায়াগ্রাম দিছি। তো এই ডায়াগ্রামের মধ্যে দেখো আমাদের এখানে দুইটা কয়েল আছে, একটা হচ্ছে আমাদের রানিং কয়েল, আরেকটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, যেটা তোমাদের পাকার মধ্যে যখন মোটর পাকা নিয়ে পড়ছিলা, পাকার মোটর নিয়ে পড়ছিলা বা ইন্ডাকশন মোটর নিয়ে বা জানছিলা, তোমরা তো জানোই যে জানতা যে দুইটা কয়েল থাকে মোটরের মধ্যে, একটা হচ্ছে স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল। তো দেখো আমাদের যে স্টার্টিং কয়েল আছে, স্টার্টিং কয়েলটা হচ্ছে চিকন তারের বহুল পেচ বিশিষ্ট। বুঝতে পারছি আমরা কি বলছি? চিকন তারের বহুল প্যাচ বিশিষ্ট, যার মধ্যে রেজিস্ট্যান্সের পরিমাণটা একটু রিঅ্যাক্ট্যান্সের চেয়েও বেশি। বুঝতে পারছি? প্রথমে হচ্ছে কয়েলের মধ্যে সাধারণত কি রিঅ্যাক্ট্যান্স বেশি থাকে, তাই না? কিন্তু আমাদের যে স্টার্টিং কয়েল আছে সে স্টার্টিং কয়েলটা হচ্ছে চিকন তারের বহুল প্যাচ বিশিষ্ট, এবং তার মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্সের চেয়েও বেশি পরিমাণের। এবং আমাদের তার সাথে একটা প্যারালালে আছে রানিং কয়েল। রানিং কয়েলের মধ্যে হচ্ছে মোটা তারের কম প্যাচ বিশিষ্ট একটা কয়েল। বুঝলাম? আচ্ছা, এর মধ্যেও কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে, কিন্তু যেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্সের চেয়েও কম। আমি বলতেছি না রেজিস্ট্যান্স নাই, বা দুইটাই আছে, রেজিস্ট্যান্সও আছে রিঅ্যাক্ট্যান্সও আছে, কিন্তু পরিমাণটা রেজিস্ট্যান্সের পরিমাণটা একটু কম, যেটা এখানের মধ্যে রেজিস্ট্যান্সের পরিমাণটা বেশি ছিল রিঅ্যাক্ট্যান্সের তুলনায়। ওকে, আমাদের যে স্টার্টিং কয়েল আছে সে স্টার্টিং কয়েলের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় ধরে নিলাম সেটা হচ্ছে আইএস, এবং আমাদের যে রানিং কয়েল আছে সে রানিং কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা ধরে নিলাম আইএম। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের যে এখানে একটা ভেক্টর ডায়াগ্রাম দিছি সেটা কীভাবে কাজ করে আমরা একটু দেখব। আচ্ছা, প্রথমে যখন আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি তখন হচ্ছে আমাদের কারেন্টটা দুইভাবে বিভক্ত হবে, তাই তো? এটা হচ্ছে আইএস যে কারেন্টটা আছে। আচ্ছা, প্রথমে আইএম দিয়ে শুরু করি। হ্যাঁ, আইএম দিয়ে শুরু করি। প্রথমে আইএম দিয়ে শুরু করি। সেটা হচ্ছে দেখো আমাদের যে আইএম কারেন্ট আছে, আমরা সাধারণত জানি কি পিওর যখন ইন্ডাকটিভ সার্কিট হয় তখন হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা থাকে 90 ডিগ্রি, বা হচ্ছে, ঠিক আছে তাই না? সেটা থাকে কীরকম? তো এটা যদি ভোল্টেজ হয় তো যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট হয় তখন ভোল্টেজের চেয়ে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে, তাই না? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কী করে? কারেন্টকে পিছিয়ে দেয় ভোল্টেজের তুলনায়, বা ল্যাগিং সার্কিট বলতে পারো তুমি। আচ্ছা, তো এখানে যেহেতু এটা পিওর না, কিন্তু এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিমাণটা খুব অল্প। আমি আবার বলতেছি, রানিং কয়েল যেটা আছে সেটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ না, এর মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সের পরিমাণটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্সের তুলনায় কম। সেজন্য দেখো আমাদের আইএম যে কারেন্টটা ছিল সেটা যদি পিওর ইন্ডাকটিভ হইতো তাহলে কারেন্টটা এদিকে ফ্লো হওয়ার কথা ছিল যে আইএম, কিন্তু আমাদের সেই রানিং কয়েলটা পিওর না হওয়ায় এর মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকায় সেটা একটু পরিমাণ বেঁকে গেছে ভোল্টেজের দিকে। বুঝতে পারছি? ওকে, কারণ আমরা ভোল্টেজের দিকে কেন বলতেছি, দেখো আমাদের যখন কারেন্ট এবং ভোল্টেজ কখন সেম ফেজে থাকে, যখন হচ্ছে রেজিস্টিভ হয়। তার মানে রেজিস্টিভ হলে তো ইনফেজে হয়। তো
তো যেহেতু এর মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে, সে ইনফেজে হওয়ার প্রবণতা থাকে, কিন্তু এটা তো পিওর রেজিস্টিভ না, ইন্ডাকটিভ, সেজন্য একদম ফেজ অ্যাঙ্গেলটা একদম কমাইতে পারতেছে না, অল্প পরিমাণে বেঁকে গেছে। আশা করি এতটুকু বোঝার কথা, অনেক অনেক বেশি বলে ফেলছি। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলটা কি হচ্ছে, আমি তো বলে দিলাম, স্টার্টিং কয়েলে আমাদের রিয়াক্ট্যান্সের তুলনায় রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি, রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি, কারণে সেটা হচ্ছে কি চিকন তারের বহুল প্যাচ বিশিষ্ট একটি কয়েল। তো যার কারণে রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি থাকায় সেটা হচ্ছে ভোল্টেজের দিকে সরে যাচ্ছে, মানে হচ্ছে 90 ডিগ্রি থাকার কথা ছিল পিওর হইলে, কিন্তু তো এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি, সেজন্য সে ওইদিকে চলে গেছে। আইএস দেখছো, এটা হচ্ছে সেই আইএস, এবং আইএস এবং আইএম এর যে ভেক্টর যোগফল, সেই ভেক্টর যোগফলের কারণে আমরা পাইতেছি কি আমাদের যে কারেন্ট, সে আমাদের মেইন কারেন্টটা, প্রধান কারেন্ট, সেটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে অবস্থান করতেছে। ওকে, খুব ক্লোজে গেছে, খুব কাছাকাছি ক্লোজ গেছে। এখন এর ফলে হচ্ছে আমাদের দেখো দুইটা আইএস এবং আইএম এর ফলে আমাদের দুইটা কয়েলের মধ্যে দুইটা ফ্লাক্স উৎপন্ন হবে, এবং দুইটা ফ্লাক্সের জন্য আমাদের মোটরটা ঘুরতে শুরু করবে, মোটরটা আমাদের ঘুরতে শুরু করবে। এখন যখন মোটরটা ঘোরা শুরু করলো 70 বা 80% যখন স্পিডের মধ্যে পৌঁছাবে, তখন দেখো আমাদের স্টার্টিং কয়েলের সাথে একটা সেন্ট্রিফিউগাল সুইচ আছে। স্টার্টিং কয়েলের সাথে একটা কি সুইচ আছে ভাইয়া, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ আছে। সেন্ট্রিফিউগাল সুইচটা কি করবে, যখন আমাদের মোটরটা 70% বা 80% ঘূর্ণা শুরু করবে, 70 ঘূর্ণনের পরিমাণ 70% বা 80%-এ পৌঁছাবে, তখন আমাদের সেন্ট্রিফিউগাল সুইচ কী করবে, অটোমেটিক্যালি এই শাখাকে ডিসকানেক্ট করে দিবে, এই শাখাকে কী করে দেবে, ডিসকানেক্ট করে দিবে পুরো সার্কিট থেকে। তখন আচ্ছা, দুইটা কারণ, একটা কারণ বলতেছি কেন ডিসকানেক্ট করবে। তাহলে ডিসকানেক্ট করে দেবে, ডিসকানেক্ট করার পরে সম্পূর্ণ যে আই কারেন্টটা সেটা আইএম এ রূপান্তর হবে, যে সম্পূর্ণ কারেন্টটা সেটা আইএম এ রূপান্তর হবে, এবং আমাদের মোটরটা পূর্ণ স্পিডে ঘুরতে শুরু করবে। এখন ডিসকানেক্ট কেন করবে, দেখো আমাদের যে মেইন কারেন্টটা ছিল সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যেত, একটা হচ্ছে আইএস এবং হচ্ছে আইএম, তার মানে কারেন্ট বেশি ফ্লো হইতো, কারেন্ট বেশি পরিমাণে লাগতো। কারেন্ট বেশি পরিমাণে লাগলে কি আমাদের পাওয়ার অপচয় বেশি হয়। তো আমাদের এই পাওয়ার অপচয় কমানোর জন্যই মেনলি আমাদের এই সেন্ট্রিফিউগাল সুইচটা ইউজ করি, এবং যখন 80% বা 70%-এ যাই তখন আমরা হচ্ছে কি করে দিই, এটাকে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। বুঝতে পারছি? ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। অ্যান্ড দেন এরপরে হচ্ছে আমাদের এই যে সুইচ আছে সে সুইচের মধ্যে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করব। তো এখন আমরা কি করব, এই আমাদের যে সিঙ্গেল ফেজ মোটর ইন্ডাকশন মোটর আছে, সেই ইন্ডাকশন মোটরের মধ্যে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করব। এখন বলতে পারো ভাইয়া ক্যাপাসিটর কেন ইউজ করব, তাই তো? ক্যাপাসিটর ইউজ করব আমাদের যে ফেজ অ্যাঙ্গেল আছে সেই ফেজ অ্যাঙ্গেলটাকে কমানোর জন্য। ফেজ অ্যাঙ্গেলটা কমাইলে কি হবে, আমাদের কারেন্টের পরিমাণটা সেটা প্রায় রেজিস্টিভের কাছাকাছি চলে যাবে, তাই না? যত অ্যাঙ্গেলটা কমবে তত আমাদের রেজিস্টিভ হওয়ার প্রবণতা বাড়বে, এবং প্রবণতা বাড়লে আমাদের ঘূর্ণনের পরিমাণটাও বেড়ে যাবে। বুঝতে পারছি? আমাদের ঘূর্ণনের পরিমাণটাও বেড়ে যাবে। আচ্ছা, ঘূর্ণনের পরিমাণটাও আমাদের বেড়ে যাবে। কি করলে বলছি, আমাদের পাওয়ার বলতে পারো কস থিটার ভ্যালু, বলতে পারো তুমি যে অ্যাঙ্গেলটা আছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা কমাইলে আমাদের ঘূর্ণনের স্পিডটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এখন এটা বলতে পারো কেমনে, দেখো আমাদের কস যে থিটা আছে, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, এবং কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 0। ওকে, দেখো তাহলে আমরা 90 ডিগ্রি থেকে যত অ্যাঙ্গেলটা আমরা কমাবো, আমাদের ভ্যালুটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? আমাদের বাড়তে থাকবে, যখনই ভ্যালু বাড়বে তখনই আমাদের হচ্ছে ঘূর্ণনের পরিমাণটাও বাড়তে থাকবে। বুঝতে পারছি? তো এর জন্য অ্যাঙ্গেলটা কমানোর জন্য আমরা কী করছি, একটা ক্যাপাসিটর ইউজ করছি। ক্যাপাসিটর ইউজ করছি কার সাথে, আমরা একটা স্টার্টিং কয়েলের সাথে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করছি। আচ্ছা দেখো, আমরা কী করছি, প্রথমে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলাম,
সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়ার পরে আমাদের দুইটা কারেন্ট ফ্লো হইতেছে। একটা হইতেছে দেখো এটা হচ্ছে আইএস, এটা হইতেছে আইএস, আর এটা হইতেছে আমাদের আই এম। বুঝলাম? ওকে, দেখো আই এমটা আমাদের কি ছিল বলছিলাম তোমাকে, আচ্ছা এটাকে তুমি মেইন বলতে পারো। আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে আই এম দ্বারা ডিনোট করবো, আমরা এটাকে আইএস দ্বারা ডিনোট করবো। আচ্ছা তাহলে কি করছে, আই এমটার রেজিস্টিভের পরিমাণটা বেশি। ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আই এম দ্বারা আমি ডিনোট করছি, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের যে কারেন্টটা সেটাকে, ঠিক আছে। আচ্ছা দেখো তাইলে আমরা কি করছি, সাপ্লাই দিয়েছি, সাপ্লাই দেওয়ার পরে আমাদের যে আই এমটা আছে এই ওয়েন্ডিংয়ে রেজিস্টিভের পরিমাণটা বেশি, রেজিস্ট্যান্সের পরিমাণটা বেশি। একটু আগে দিকে আসলাম, তো বেশি হওয়ার কারণে আমাদের যে কারেন্টটা ফ্লো হয় সেটা ভোল্টেজের কাছাকাছি চলে যায়। ওকে, এবং আমাদের যে স্টার্টিং কয়েল আছে সেই স্টার্টিং কয়েলের সাথে আমরা কি করছি, একটা ক্যাপাসিটর ইউজ করছি। এখন ক্যাপাসিটর ইউজ করার ফলে আমরা কি করে দিছি, ক্যাপাসিটর ইউজ করছি। তাহলে ক্যাপাসিটর ইউজ করে যদি পিওর ক্যাপাসিটর হইতো তা বা এখন এটা ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে। এখন যদি পিওর ক্যাপাসিটর হইতো তাহলে কি হইতো, এভাবে হইতো, এভাবে উপরের দিকে উঠতো, কিন্তু এটা তো পিওর ক্যাপাসিটর না। এখন এখানের মধ্যে এমনভাবে ইউজ করছি যাতে এখানে প্রথমে আমি বলছিলাম যে কি ইন্ডাকটিভের পরিমাণটা কম, এক্সেলের পরিমাণটা অনেক কম, এবং এক্সি এর পরিমাণটা অনেক বেশি, এক্সি এর পরিমাণটা অনেক বেশি। তাহলে দেখো আমরা কি জানি, জেড ইজ ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি। এখন দেখো এক্সেলের পরিমাণ এতটাই কম যে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি, এবং নেগলেক্ট করলে দেখা যায় জেটের পরিমাণটা হয়ে যায় আর মাইনাস এক্সি, জে অফ এক্সি, আর মাইনাস জে অফ এক্সি। তার মানে ওই শাখার মধ্যে যে পরিমাণ আছে সেটা হয়ে যাবে কি ক্যাপাসিটিভ, প্রায় ক্যাপাসিটিভ শাখা হয়ে যাবে, প্রায় ক্যাপাসিটিভ শাখা হয়ে যাবে, যেহেতু এক্সি এর পরিমাণটা অনেক বেশি। বুঝলাম? তো যার ফলে আমাদের যেই আইএস কারেন্ট আছে, আমাদের যে আইএস কারেন্ট আছে সেটা হচ্ছে ভোল্টেজের দিকে হালকা করে মুভ করবে, হালকা করে মুভ করবে। কেন, এর এখানে এই শাখার মধ্যে রেজিস্ট্যান্সের পরিমাণ ততটুকু নয় যতটুকু পরিমাণ হচ্ছে আমাদের এই কয়েলের মধ্যে ছিল, মেইন কয়েলের মধ্যে ছিল। বুঝলাম? এবং তাহলে আমরা আইএস এবং আইএম এর ভেক্টর সাম করলে, আইএস এবং আইএম এর ভেক্টর সাম করলে আমরা আমাদের কারেন্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আই কারেন্টটা পেয়ে যাচ্ছি। এবং দেখো তো আমাদের যে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা অনেকাংশে কমে গেছে, ছোট হয়ে গেছে অ্যাঙ্গেল। এখন দেখো অ্যাঙ্গেল ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে, দেখো অ্যাঙ্গেল যত ছোট হচ্ছে ভ্যালুয়ের পরিমাণও তত বড় হচ্ছে। বুঝলা? দেখো 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল যখন জিরোর দিকে যাইতেছে তখন ভ্যালুয়ের কস থিটা এর ভ্যালু কি 0 থেকে 1 দিকে যাইতেছে। ঠিক আমরা সেই কাজটাই করলাম, আমরা কি করছি, অ্যাঙ্গেলের পরিমাণটা আমরা কমাই দিলাম, আর কস থিটার পরিমাণটা আমরা বাড়াই দিলাম। বুঝতে পারছি? এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা কাহিনী বা দুইটা সার্কিট ছিল। তো তোমরা চাইলে আরেকটা চিত্র আছে, সেটা হচ্ছে ডাবল ক্যাপাসিটর সার্কিট। ডাবল ক্যাপাসিটর সার্কিটে কী হয়, এখানে একটা শর্ট টাইম ডিউটির একটা ক্যাপাসিটর ইউজ করা হয়, খুব অল্প সময়ের জন্য ইউজ করবে, অল্প সময় ইউজ করার পরে এটা সুইচের মাধ্যমে অফ করে দিবে, জাস্ট এই কাহিনীটা করবে, আর পুরো কাহিনীটা মোটামুটি সেম। আচ্ছা স্টেপার মোটর, আচ্ছা স্টেপার মোটর কাহিনী কি, আচ্ছা স্টেপার মোটরের মধ্যে স্টেপ টাইপের একটা ওয়ার্ড আসতেছে হালকা পাতলা, তার মানে বুঝে যাইতেছে এটা স্টেপ বাই স্টেপ কাজ করে। এখানে স্টেপ বাই স্টেপ বলতে কি বোঝাতে চাইছি, আচ্ছা এই চিত্রটা একটু আঁকার চেষ্টা করতে হবে। প্রথমে স্টেপার মোটরের মধ্যে হচ্ছে প্রথমে, আচ্ছা স্টেপার মোটর নিয়ে একটু বলি। স্টেপার মোটরটা কীভাবে কাজ করে বলতেছি, একটা নির্দিষ্ট স্টেপে কাজ করে। কেমন নির্দিষ্ট স্টেপে কাজ করে দেখ, একদম
প্রিসাইজলি কাজ করে। প্রিসাইজলি বলতে আবার কেমন, সেটা হচ্ছে দেখো আমরা যে আর্টিফিশিয়াল যে রোবটগুলো ইউজ করি সেই রোবটগুলোতে তোমরা দেখবা আমাদের হাতের মতো মুভ করতে পারে না। আমরা হাত দেখো কি ফাস্টলি মুভ করতেছি না, আমাদের যে রোবটটা কিন্তু এত ফাস্টলি বা এত অ্যাকুরেসি মেনটেন করে মুভ করে না। কিন্তু তারা আরেকটা জিনিস অ্যাকুরেসিলি করে, সেটা একটু পরে বলতেছি। সেটা হচ্ছে তারা মুভ করে কীভাবে, এভাবে 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 এভাবে, তাই না? তাহলে তারা নির্দিষ্ট স্টেপ পর পরে কাজ করতেছে বা স্টেপ মেনটেন করে কাজ করতেছে। তারা একটা জিনিস সাথে সাথে তুলে ফেলতে পারে না। তারা কী করে, হাতটাকে এভাবে করে এভাবে টেবিলে রাখে, তারপরে হচ্ছে ধরো এভাবে আসে, এভাবে ধরে তুলে এভাবে কাজ করে। দেখো একটা নির্দিষ্ট স্টেপলি কাজ করে। ধরো তাহলে স্টেপার মোটর আবার আমরা কীভাবে কাজ করি, রোবোটিক্সের মাধ্যমে। তোমরা দেখবা তোমরা যখন বিজেটি তৈরি করো বা বিজেটি তৈরি করো, সেমিকন্ডাক্টরের মাধ্যমে যে বিজেটি তৈরি করো, তোমরা হচ্ছে ধরো তোমাদের আইসি তৈরি করো, আইসির মধ্যে হচ্ছে দেখো তৈরি করতে ওইখানে বিভিন্ন ধরনের জিনিস বসানোর জন্য রোবট কাজ করে। দেখুন রোবটের এমনভাবে ফাংশন করা হয় যাতে ও নির্দিষ্ট স্টেপে গিয়ে জাস্ট একটা ঝালাই করে মতো ধাম করে তুলে আবার চলে আসতে পারে একদম প্রিসাইজলি, যেটা কিন্তু তোমরা হাত দিয়ে করতে পারবা না। তোমরা হাত দিয়ে করলে হয়তো বা প্রবলেম হইতে পারে, তোমার হাত শেক করতে পারে, কিন্তু ওই জিনিসটা শেক করে না। ওই জিনিসটা একদম প্রিসাইজলি 5 ডিগ্রি হলে 5 ডিগ্রি বরাবর এগিয়ে যাবে, 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি বরাবর এগিয়ে গিয়ে এই কাজটা করে দিবে স্টেপার মোটর। বুঝতে পারছি? তার মানে স্টেপার মোটর হচ্ছে মোর প্রিসাইজলি অ্যাঙ্গেল ওয়াইজ কাজ করে। এটাকে তুমি 30 ডিগ্রিতে কাজ করাইতে পারবা, তুমি 25-এ কাজ করাইতে পারবা, 20-এ কাজ করাইতে পারবা, 15 ডিগ্রিতে কাজ করাইতে পারবা, 5 ডিগ্রিতে কাজ করাইতে পারবা, বিভিন্ন ডিগ্রিতে তুমি এই স্টেপার মোটরকে ঘুরাইতে পারো। তো কীভাবে ঘুরাই, দেখে আমাদের 4টা পোলের মধ্যে ধরো এই পোলটা অ্যাক্টিভ হয়ে গেল, এই পোলটা যখন অ্যাক্টিভ হয়ে গেল, এই দুইটা পোল, 4টা পোল একসাথে অ্যাক্টিভলি হয় না। অ্যাক্টিভ না হওয়া কীভাবে অ্যাক্টিভ হয়, ধরো এই পোল দুইটা অ্যাক্টিভ হবে, এই পোল দুইটার মধ্যে এটা হয়ে যাবে সাউথ পোল, এটা হয়ে যাবে নর্থ পোল, এটা হয়ে যাবে সাউথ পোল, এটা হয়ে যাবে নর্থ পোল। যখন সাউথ পোল নর্থ পোলের কাছাকাছি আসবে, নর্থ পোল সাউথ পোলের কাছাকাছি আসবে, তারা তো বিপরীতমুখী পোল কী হয়, আকর্ষণ করতে চাইবে, কিন্তু এখানে আকর্ষণ করতে পারবে না। কেন পারবে না, এটাও ফিক্সড পজিশনে থাকে, এই পোলগুলোও ফিক্সড পজিশনে থাকে। তখন কি হয়, তুমি তো দুইটার মধ্যে আকর্ষণ থাকে, কিন্তু তুমি কি করছো, দুইটার মধ্যে আকর্ষণ থাকে, তো আকর্ষণ থাকার ফলে তুমি কি করছো, নির্দিষ্ট একটা দূরত্বে তুমি একে মানে আবদ্ধ করে রাখছো বা ধরে রাখছো। তখন কী হবে, শেষ মানে কী করবে, আকর্ষণ করতে চাইবে। তখন এই দুইটা আকর্ষণ করতে ধাম করে হালকা পরিমাণ ঘুরে যাবে, আকর্ষণ করতে গিয়ে ধাম করে হালকা পরিমাণ ঘুরে যাবে। ঘুরে যাওয়ার ফলে তখন এই দুইটা কি তখন দেখা যাবে এই দুইটা পোল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তখন এই দুইটা পোল তখন হালকা পরিমাণ ঘুরে এদিকে চলে আসবে, তখন এই দুইটা পোল অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই দুইটা পোল অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে সাউথ পোল, এটা হয়ে যাবে নর্থ পোল। তখন এইভাবে করে কাজ করে। যখন আবার এইদিকে আসবে তখন আকর্ষণ করতে চাইবে, পোলটা একটু ঘুরবে, আকর্ষণ করতে চাইবে, এটা নর্থ পোল সাউথ পোল থাকে, তখন আমাদের এই রোটরটা ঘুরবে আর কি, এটা ঘুরবে না, আমাদের রোটরটা ঘুরবে। প্রথমে এদিকে আকর্ষণ করতে পাই না পাইরা সে এদিকে চলে আসবে, তাও পারবা না, সে এদিকে আসবে, এভাবে ঘুরবে। এভাবে ঘুরতে ঘুরতে তখন একটা পর্যায়ে তুমি চাইলে সিনক্রোনাস স্পিডে নিয়ে যেতে পারবে। বাট আমি তোমাকে বলছিলাম কি, এটা মোর প্রিসাইসলি ওয়ার্ক করে, একদম প্রিসাইস ওয়েতে ওয়ার্ক করার জন্য তোমার স্টেপার মোটরগুলো ইউজ করা হয়। বুঝতে পারছি? এখন তুমি এটাকে হাইব্রিড করতে পারবা। কীভাবে হাইব্রিড করতে পারবা, তুমি এটা দেখো একটা বড়, যেহেতু পোলের দূর ডিস্টেন্স অনেক বেশি, তার মানে হচ্ছে এই বেশি বড় অ্যাঙ্গেলে গিয়ে কাজ করবে। এখন তুমি তো চাইতেছো না আরও ছোটো অ্যাঙ্গেলে কাজ করবো, 2 ডিগ্রিতে 3 ডিগ্রিতে 4 ডিগ্রিতে কাজ করবো, তখন স্টেপার মোটরকে তোমাকে হাইব্রিড করতে হবে। এখন হাইব্রিড কীভাবে করবা, হাইব্রিড করার জন্য তখন আমরা কি করতেছি, এক্সট্রাভাবে এখানে আরও পোল সেট করে দিচ্ছি, এখানে আরও কিছু পোল সেট করে দিচ্ছি। পোল যত বেশি সেট করবা তত বেশি ছোটো অ্যাঙ্গেলে সে কী করবে, ওয়ার্ক করতে পারবে। বুঝতে পারছি? আমরা যদি এগুলো পোলের মতো দেখাইতেছে না, ডিমের মতো দেখাইতেছে, তো পোল সেট করবা, তো পোল সেট করে দিলে আমরা হাইব্রিড করে ফেলতেছি। এখানে আরও কিছু পোল এনে দিচ্ছি, পোল এনে দেওয়ার পর সে আর কি করতেছে, ছোটো 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 স্টেপে কাজ করতে পারতেছে। বুঝতে পারছি? আশা করি তুমি স্টেপার মোটর সম্পর্কেও মোটামুটি একটা বেসিক ধারণা পাই গেছো, এবং আশা করি বুঝতে পারছো আমি কি বুঝতে চাইছি স্টেপার মোটর কীভাবে কাজ করে। তোমরা থিওরিটা আরেকটু পড়বা, যদি থিওরিটা আরেকটু পড়ো তাহলে মোটামুটি বলা যায় ভাইয়া যে কথাগুলো বলছে এগুলো রিলেট করতে পারবা, এবং হচ্ছে আরও হয়তো আরও বিস্তারিতও জানতে পারবা যদি তোমাদের বইয়ে থাকে।
ওকে, তাহলে আমরা যাব এর পরবর্তী অধ্যায়ে। চতুর্থ 14তম অধ্যায় তো শেষ, পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের 15তম অধ্যায়। 15তম অধ্যায় হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ। তো আমরা যে এতক্ষণ সিঙ্গেল ফেজ মোটরটা সম্পর্কে পড়ছি, সেটাকে আমরা নিয়ন্ত্রণ কীভাবে করব। এই মোটরের কয়েলের সাথে এখানে ভিতরে আমরা এখানে একটা সিরিজে রেজিস্ট্যান্স ইউজ করব, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করবো। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করলে তখন কী হবে, আমাদের ভোল্টেজের পরিমাণটা কমে যাবে, তাই না? ভোল্টেজ ড্রপ হবে, তখন আমরা এইভাবে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এই হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফ্লাক্স নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা ফ্লাক্স নিয়ন্ত্রণ কেমনে করব? এই ফ্লাক্স নিয়ন্ত্রণ করা হয় মূলত হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংয়ের মাধ্যমে। এই ফিল্ডের মাধ্যমে, বুঝতে পারছি? মূলত হচ্ছে এই ফিল্ডেতেও আমাদের ফ্লাক্সটা আছে। তো এই ফিল্ডকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের ফ্লাক্সের পরিমাণটাও নিয়ন্ত্রণে চলে আসবে, বুঝলাম? এখন তুমি চাইলে অন্যভাবে, মানে হচ্ছে তুমি কীভাবে করতে পারো, এই মানে ফিল্ডকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারো, ফিল্ডের যে ওয়াইন্ডিংটা সেটা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারো, সেটা হচ্ছে ট্যাপিংয়ের মাধ্যমে। কীভাবে? ট্যাপিংয়ের মাধ্যমে। ট্যাপিংয়ের মাধ্যমে মানে হচ্ছে কি, ট্যাপিংয়ের মাধ্যমে হচ্ছে কি, আমরা চাইলে এই রেজিস্ট্যান্সটাকে বা এই ফিল্ড কয়েলকে আমরা কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। একটা নির্দিষ্ট পরিমাণে আমরা রেঞ্জে বাড়াইতেও পারবো এবং কমাইতেও পারবো। যখন বাড়াবো তখন আমাদের ফ্লাক্সের পরিমাণটা কি হয়ে যাবে, যখন আমরা ফিল্ড কয়েলকে যখন বাড়াবো, আমাদের ফ্লাক্সের পরিমাণটাও বেড়ে যাবে। যখন কমাবো তখন ফ্লাক্সের পরিমাণটাও কমে যাবে। এভাবে আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। মাল্টি স্পিড মোড, আমাদের যে মোটরটা ইউজ করতে সেটা হচ্ছে বিভিন্ন স্পিড মোডে থাকে, কয়েকটা মোডে থাকে, বেশি, আরও কম, এভাবে কয়েকটা স্পিডে থাকে। তো আমরা চাইলে বিভিন্ন স্পিডে সেট করে হচ্ছে আমরা কি করতে পারি, গতিকে নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হচ্ছে মাল্টি স্পিড মোড। আমাদের মোটরটা সাধারণত হয়ে থাকে বিভিন্ন, মানে আমাদের যে মোটরটা ইউজ করবো সেটা হচ্ছে মাল্টি স্পিড মোডে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের বিভিন্ন স্পিডে থাকতে পারে, বিভিন্ন স্পিডে থাকবে। আরেকটা হচ্ছে ব্রাশ শিফটিং। আমাদের যে ব্রাশটা আছে, আমরা হচ্ছে আমরা যখন সাপ্লাই দিই কিসের মাধ্যমে, স্লিপ রিংয়ের মাধ্যমে। স্লিপ রিংয়ের মধ্যে যে ব্রাশটা থাকে, স্লিপ রিং এবং ব্রাশের কন্ট্যাক্টের মাধ্যমে যখন আমরা কি করব, ব্রাশকে চেঞ্জ করব, তার পজিশনকে চেঞ্জ করব, তখন আমাদের গতিরও চেঞ্জ চলে আসবে। সাথে সাথে আমরা কি করব, ব্রাশের পজিশন চেঞ্জ করার সাথে সাথে আমাদের গতিরও চেঞ্জ চলে আসবে। আরেকটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেকানিজম, যেটা হচ্ছে ইউনিভার্সাল মোটরের মধ্যে ইউজ করা হয়। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মোটর, এটা হচ্ছে ইউনিভার্সাল মোটরের মধ্যে। এটা মানে হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ডিভাইস আমরা কি করে দিব, আমরা মোটরের মধ্যে সেট করে দিব। আমরা কি করে দিব, একটা সেন্ট্রিফিউগাল ডিভাইস কি করে দিব, মোটরের মধ্যে সেট করে দিব। এবং এক্সটার্নাল লিভারের সাহায্যে আমরা কি করব, এক্সটার্নাল একটা লিভার ইউজ করব। লিভারের সাহায্যে আমরা মোটরের গতিকে কি করব, নিয়ন্ত্রণ করব। এই কাজটা করা হয় কোথায় বলছি, এই কাজটা করা হয় ইউনিভার্সাল মোটরের মধ্যে, বুঝতে পারছি? আরেকটা হচ্ছে গিয়ার কন্ট্রোলের মাধ্যমে। গিয়ার কন্ট্রোল মানে হচ্ছে কি, আমাদের গাড়ির গিয়ার যেভাবে ওঠানামা করানো হয়, ঠিক ওই ধরনের আমাদের আমাদের মোটরের গতিকে ওঠানামা করানো যাবে। কিসের মাধ্যমে, তাও আবার এক্সটার্নাল লিভারের মাধ্যমে। আমরা যদি এক্সটার্নাল লিভারটা ইউজ করি, এক্সটার্নাল লিভারের মাধ্যমে আমরা চাইলে গিয়ার কন্ট্রোল, গিয়ার মানে কি বুঝতে চাইতেছি, গতিকে আর কি, গতিকে উঠাইতেও পারবো, কমাইতেও পারবো। বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, তোমাদের এই চ্যাপ্টারের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রিলে কন্ট্যাক্ট ইউজ করে আমরা মোটরের গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এটা হচ্ছে একদম থিওরিটিক্যাল টার্ম। আশা করি তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে থিওরিটা পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, সব কিছুতে যদি আমি পড়াই দিতেছি, তাহলে তোমার পড়াটা আর কিন্তু হইল না। দিন শেষে তোমার থেকেও বইটা ধরে ধরে পড়তে হবে। সেজন্য তুমি বইটা ধরে কি পড়াইছি তার সাথে বইয়ের থিওরির সাথে কতটুকু সামঞ্জস্যতা পাও, সেগুলো একটু দেখবা, সাদৃশ্য দিকগুলোও দেখবা। দেখে একবার বোঝার চেষ্টা করবা। যেগুলো বুঝতেছো সেগুলো তো ফাইন, যেগুলো বুঝতেছো না সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারো।
বুঝতে পারছি? তো তার জন্য জিজ্ঞেস করার জন্য হইলেও তোমার থেকে বেশি বেশি বই পড়তে হবে। সো বেশি বেশি বই পড়বা অ্যান্ড বেশি বেশি জানবা। বুঝতে পারছি? সো এই ছিল তোমাদের মোটামুটি এসি মেশিনের ক্লাস। আজকে ফাইনালি হচ্ছে তোমার এসি মেশিনের ক্লাসটা শেষ হয়ে যেতেছে, বা এসি মেশিন সম্পূর্ণ শেষ বললেই চলে। যদি তোমাদের কোথাও যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা অবশ্যই ওই টপিক নিয়ে আবারও তোমাদেরকে সার্ভিস দিব, কোনো প্রবলেম নাই। যেদিকে এই সমস্যা থাকে তুমি জাস্ট জানাবা, আমরা ওইদিকে নিয়ে আবার ওইটা নিয়ে ওই টপিক নিয়ে আমরা একটা ক্লাস নেব।